হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা গতির 7 নাম্বার ভিডিও রেকর্ড করছি এবং আজকে মূলত আমরা প্রথমে সার্কুলার মোশনের কিছু বেসিক থিওরি জানবো। এর পরবর্তীতে আমরা এর আগের দিনের যে প্রাস শিখেছিলাম প্রজেক্টাইল মোশন, সেটা রিলেটেড কিছু হার্ড প্রবলেম সলভ করব এবং নেক্সট দিন আমরা আশা করি এর পরবর্তী ক্লাসে কিছু অ্যাডভান্স প্রবলেম দিয়ে আমরা এই অধ্যায়টা মোটামুটি শেষ করব। তো আমাদের যেহেতু সার্কুলার মোশনের মধ্যে আমাদের অনেকগুলো টপিক নিয়ে আমরা আলোচনা করব এবং নতুন ভাবে কিছু হচ্ছে আমরা গতিকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তার সাথে সাথে এটা রিলেটেড আমরা খুবই কিছু কম ম্যাথ আর কি তৃতীয় অধ্যায়ে দেখতে পারবো। চতুর্থ অধ্যায়ে যে আমরা ইনশাল্লাহ সার্কুলার মোশনের ভাস্ট কিছু টপিক নিয়ে কথাবার্তা বলবো। তো আজকে আমরা মূলত যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সার্কুলার মোশন বা বৃত্তীয় গতি। তো সার্কুলার মোশন জিনিসটা কি একজন একটু বলো দেখি, কি বুঝো? এনিওয়ান? ভাই বৃত্তাকার পথে কৌণিক বেগ। রাইট, আচ্ছা। ও তুমি তো একটা কৌণিক বেগের কথা বলছো, জাস্ট বেগ না, বৃত্তাকার পথে ঘুরতেছে এমন যে কোনো একটা কণার ক্ষেত্রে আমি যদি তার বেগ নির্ণয় করি, তার সরণ নির্ণয় করি, তার এক্সিলারেশন নির্ণয় করি, এইগুলো নিয়ে আমরা যেই ব্রাঞ্চে তোমার এইগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সার্কুলার মোশনের পার্ট। এবং আমাদের যে সংজ্ঞাটা আছে, বইয়ের সংজ্ঞাটা দেখলে দেখবা যে সেখানে লেখা আছে কোন একটি বস্তু যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে গতিশীল হয়, তখন তার গতিকে আমরা বৃত্তাকার গতি বলবো। যদিও আমরা হচ্ছে সাইকেলের ক্ষেত্রে দেখছি যে সাইকেলের গতি কয়টা আছে, দুইটা না। একটা হচ্ছে সাইকেল সামনের দিকে আগাচ্ছে, আর আরেকটা ক্ষেত্রে কি দেখতেছি, যে সাইকেলের নিজের চাকাও কি একটা মোশনে থাকে না? তাহলে এই জায়গায় একটা সাইকেলের গতিকে তুমি দুই ভাবে ডেসক্রাইব করতে পারো, রাইট? সাইকেলের কি একটা নিজস্ব রোটেশন পাথ আছে না? এই রোটেশনটাকে আমাদের হিসাব করতে হবে। এছাড়াও আরো কিছু মেশিন আছে, যেমন সেলাই মেশিনে দেখছো যে একটা হ্যান্ডেল ঘুরতে থাকে, অথবা লেদ মেশিনে দেখছো না যে একটা মোটর ঘুরতে থাকে। তাহলে ওই মোটরটার কি কোনো রৈখিক সরণ আছে? সে কি মোটরটা খুলে কি রাস্তা দিয়ে হাঁটা শুরু করছে বা চলা শুরু করছে? না, সে কি একটা নির্দিষ্ট জায়গাতেই জাস্ট রোটেট করতেছে না? এবং এই জাতীয় জায়গায় যখন তুমি সেলাই মেশিন জোরে ঘোরাবা, তখন কি ওর সাথে থাকা হ্যান্ডেলটা জোরে রোটেট করে না? অথবা একটা মেশিনকে তুমি জোরে ঘোরাচ্ছ, স্পিড বাড়ায় দিচ্ছ, তখন ওই মেশিনের মোটর কি জোরে ঘুরে না? হ্যাঁ। যেমন ওই যে আমরা বিভিন্ন সময় ডাল মারাই করতে যে বা ধান মারাই করতে যে যে দেখি যে সেটা রোটেট করতেছে, একটা চাকা রোটেট করতেছে বা লিভার রোটেট করতেছে। তো সেম প্রসেসে দেখো ওইটার তো কোনো আসলে রৈখিক উপাংশ মানে রৈখিক কোনো কিছু নাই। ওইটা জাস্ট কি করতেছে, সার্কুলার মোশন ঘুরতেছে। এখন যখন ঘুরতেছে তুমি চিন্তা করো তো, ওইটার কি একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে না? অর্থাৎ কিছু সময় আস্তে ঘুরতেছে, আস্তে আস্তে স্পিড বাড়াইলে সেটা জোরে ঘুরতেছে। তাহলে ওইটার ক্ষেত্রে অবশ্যই স্পিড আছে, ওইটার ক্ষেত্রে অবশ্যই এক্সিলারেশন আছে, ওইটার ক্ষেত্রে অবশ্যই ডিসপ্লেসমেন্ট আছে, রাইট? তাহলে আমাদের এই যে যে আমাদের রৈখিক গতির ক্ষেত্রে আমরা যেরকম সরণ বিবেচনা করছি, এই সার্কুলার বা বৃত্তীয় গতির ক্ষেত্রেও আমরা কি করব? কৌণিক সরণ বিবেচনা করব। অর্থাৎ আমরা যেমন এই ক্ষেত্রে কি করতাম, সরণ হিসাবে আর কে ডিটারমাইন করতাম না, আর বা এস কে। জি ভাই। এইখানে আমরা সেটাকে কি বলবো? এর ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে কৌণিক সরণ। ঠিক আছে? রৈখিকের তাই ক্ষেত্রে আমরা কি বলতাম? ব্যাসার্ধ হবে না? মানে কৌণিক সরণটা কি ব্যাসার্ধ ওটাই হবে না? আচ্ছা, আমরা আলোচনা করছি কৌণিক সরণ কোনটা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা জাস্ট বেসিক আগে জেনে নিই যে আমরা কাকে কি বলবো। মানে আমরা দুইটাকে একটু রিলেট করে পড়ার চেষ্টা করি, তারপর আমরা ধীরে ধীরে আসছি যে কোনটা কৌণিক সরণ। এটাকে বেগকে আমরা কি বলবো? কৌণিক বেগ বলবো। আর আমাদের এটাকে ত্বরণ যেরকম আমরা বলতাম, এটাকে আমরা কি বলবো? কৌণিক ত্বরণ বলবো। ঠিক আছে? আমাদের রৈখিকের সাথে এটা সম্পর্কও আছে, আমরা সেটা নিয়েও আস্তে আস্তে ধীরে ধীরে আলোচনা করব। এখন আমাদের ফার্স্ট যেই টপিক, সেটা হচ্ছে আমরা কৌণিক সরণ কাকে বলবো। উনি যেটাকে বললো যে আমরা ব্যাসার্ধকে বোঝাবো কিনা, কৌণিক সরণ আমরা ব্যাসার্ধকে বোঝাবো না। আমরা বোঝাবো যে একটা যদি গতিশীল কণা তার বৃত্তাকার পথে থাকে, তাহলে সব থেকে ভালো সিস্টেমটা কি দেখেন তো। একটা বৃত্তাকার পথ মানে কত, 360 ডিগ্রি না? তাহলে আমি যদি এই রোটেশনটাকে ডিগ্রি আকারে প্রকাশ করি, তাহলে কি আমার জন্য সুবিধা হবে না? রাইট? যেমন ধরেন হ্যাঁ। একটা কণার আদি অবস্থান ছিল হচ্ছে এই বিন্দুতে। ঠিক আছে? এখানে ধরেন একটা কণা ছিল, সে একটা বৃত্তাকার মাটি ধরেন প্রদক্ষিণ করতেছে, আমরা ধরে নিলাম। তো সে এতটুকু দূরত্ব আসলো। তাহলে আমার সব থেকে সহজ যেই বোঝার উপায়, সেটা হচ্ছে আমি বললাম যে সে থেটা কোণ
পরিভ্রমণ করছে। তাহলে এই থেটাটা কি? তার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। ভাইয়া এটা ইজ ইকুয়াল টু জি ভাই। আর থিটা না? হ্যাঁ হ্যাঁ, আমরা আসবো যে কেন এস ইজ ইকুয়াল টু আর থেটা, সেটা আমরা আসবো। আগে আমরা এটা বুঝি যে তাহলে আমাদের ডিসপ্লেসমেন্টটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? থেটা দ্বারা। তাহলে থেটাকে আমরা কি বলবো? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বা কৌণিক সরণ। ঠিক আছে। আচ্ছা। জি ভাই। আচ্ছা, এখন 2 নাম্বার যে জিনিস সেটা হচ্ছে এখানে একটা দুইটা সমস্যা আছে। 1 নাম্বার সমস্যা, যদি এক পাক খাই, ধরো এক পাক খাইলো, তাইলে তার কৌণিক সরণ কত হবে? 360 ডিগ্রি। জি ভাই। যদি 2 পাক খাই তাহলে কেমন হবে? 720। 720। এটা একটা ঝামেলা না এরকম বোঝানো? এটা একটা 1 নাম্বার ঝামেলা। এই দুই কেন নাম্বার, ঝামেলা? এই যে বারবার 360 দিয়ে আমাকে গুণ করা হচ্ছে, তো মানে আচ্ছা 360 দিয়ে হিসাব করাটা আমার জন্য একটু ঝামেলা। আমি যদি এটাকে রেডিয়ানে কনভার্ট করি তাহলে আমার জন্য সেটা আরেকটু সহজ হয়। 2 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা আমাদের খুবই কাজে লাগবে। আমাদের কোণের মধ্যে 3টা ফর্ম আমাদের খুবই বেশি পপুলার। একটাকে বলা হচ্ছে কি ডিগ্রি ফর্ম, একটাকে বলা হচ্ছে কি আমাদের নরমাল। রেডিয়ান ফর্ম, আরেকটাকে বলা হয় কি অয়লার ফর্ম। এখন অয়লারটা তোমাদের আপাতত আমাদের দরকার নাই, অয়লার ফর্ম আমরা পরবর্তীতে পড়বো। কোন একটা ইকুয়েশনের অয়লার ফর্ম কিভাবে আসে সেটা আমরা পরবর্তীতে যখন জটিল সংখ্যা পড়বা তখন ওখান থেকে আরো বেশি আসবে। ঠিক আছে। বা আমরা যখন হচ্ছে মোটামুটি হয়তো বা ওয়েভ নেচার নিয়ে একটা কথাবার্তা বলবো তখন হয়তো বা তোমাদের বইয়ে কিছুটা টাচ আছে। তো আমরা এখন একটা জিনিস বুঝি যে আমরা কখন আসলে রেডিয়ান ফর্ম ইউজ করি আর কখন ডিগ্রি ইউজ করি। যখন আমরা কোন একটা ত্রিকোণমিতিক ইকুয়েশন তৈরি করি। ট্রাইকোণমিতিক ইকুয়েশন কেমন হইতে পারে? সাইন থেটা প্লাস কস থেটা, সাইন স্কয়ার থেটা প্লাস কজ স্কয়ার থেটা, বা সাইন 2 থেটা। এই জায়গাগুলোতে আমরা সেখানে ডিগ্রি ফর্মটা ইউজ করি। অথবা আমরা যখন কোন একটা রেশিও বোঝানোর চেষ্টা করি তখন আমরা ওই ক্ষেত্রে ত্রিকোণমিতিতে আমরা হচ্ছে ডিগ্রি ফর্মটা ইউজ করি। কিন্তু যখনই আমরা ত্রিকোণমিতির সাথে কোন একটা অ্যালজেব্রিক ইকুয়েশন মানে কি, x² + 2x + 3, এগুলোকে বলা হয় অ্যালজেব্রিক ইকুয়েশন বা বীজগণিতীয় রাশি। তো কোন একটা বীজগণিতীয় রাশির মধ্যে আমরা যখন কোনগুলোকে ইউজ করি তখন আমরা মাস্ট সেখানে রেডিয়ান ফর্মকে নিয়ে আসি। তাহলে দেখো তো এখানে যে দূরত্ব বা বেগ তুমি নির্ণয় করতেছো, এগুলোকে বেশিরভাগ অ্যালজেব্রিক ইকুয়েশন আকারে থাকবে না, নাকি ট্রাইকোণমিতিক ইকুয়েশন আকারে থাকবে? অ্যালজেব্রিক থাকবে ভাই। অ্যালজেব্রিক ইকুয়েশন আকারে থাকবে। তো যেহেতু এখানে ট্রাইকোণমিতির বিষয়গুলো আসতেছে না, তাই আমাদের অবশ্যই অবশ্যই এই থেটাটা নিতে হবে হচ্ছে রেডিয়ানে। কিসে নিতে হবে? রেডিয়ান। রেডিয়ান ফর্মে। আর তোমরা কি রেডিয়ান ফর্মে কনভার্ট করতে পারো না? যেমন 60 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান? 5/3। পাই/3। তাহলে আমরা জানি যে আমাদের রেডিয়ান ফর্মে নিয়ে যেতে গেলে কি করতে হয়? থেটা থেকে পাই/180 কে গুণ করতে হয় না থেটা দ্বারা? তাহলে কি হয়ে যায়? সেটা রেডিয়ান ফর্মে চলে যায়, রাইট? তাহলে আমরা হ্যাঁ, যদি বলি 3.5 পাক হয়েছে, 3.5 পাক, একটা গাড়ি 2 সেকেন্ডে 3.5 পাক সে হচ্ছে পথ অতিক্রম করছে, তাইলে সে আসলে কতটুকু কৌণিক সরণ ঘটাইছে? 7 পাই। 7 পাই। 7 পাই। 6 পাই মানে হচ্ছে 3 পাক, আর আরেক পাই তোমার কি হাফ পাক, তাহলে 7 পাই। তাহলে ক্লিয়ার মোটামুটি। তাহলে আমরা এইভাবে কি করব? আমরা হচ্ছে কৌণিক সরণটাকে প্রকাশ করব। এই কৌণিক সরণ বা থেটা, এটা যে আমরা রেডিয়ানে প্রকাশ করলাম, এটার একক কি? রেডিয়ান। রেডিয়ান একক। আর এটার মাত্রা কি? মাত্রা তো ভাই জানি না, বলে দেন। মাত্রা, এটার মাত্রা হচ্ছে কোনো মাত্রা নাই। কোনকে কোন দ্বারা ভাগ করছি? কোনো মাত্রা নাই। এখন আসো যে কেন কোনো মাত্রা নাই, এটা আসো আমরা একটুখানি আলোচনা করি। ঠিক আছে। আচ্ছা, এটা আলোচনা করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন কৌণিক সরণের সাথে রৈখিক সরণের আমাদের একটা কি করতে হবে? সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে কেন এটার কোনো মাত্রা নাই। আচ্ছা, ধরো একটা চাকা আছে। ঠিক আছে। একটা চাকা আছে যে এই পথ বরাবর পরিভ্রমণ করছে, হতে পারে না? জি ভাই। হতে তো অবশ্যই পারে। হতে পারে। তাহলে এই চাকাটা ধরো এই পথ বরাবর পরিভ্রমণ করতেছে। ঠিক আছে। তাহলে চাকাটা এই পথ বরাবর ধরো তার সরণ ঘটাইলো, ঘটায় এতটুকু দূরত্ব আসলো। কি বললাম?
সে তার সরণ ঘটাইল, অর্থাৎ এক পাক সে ঘুরলো। এভাবে যদি এক পাক চাকা ঘুরে তাইলে সে মাটি বরাবর কিছুটা পথ অতিক্রম করবে না? ভাই পরিধি। কিছুটা পথ অতিক্রম করবে। তো সে হচ্ছে জি কতটুকু ভাই পথ অতিক্রম করবে? পরিধির সমান। এটাই আর পরিধির সমান। অর্থাৎ তার যার একটা চাকার যা পরিধি, সেই পরিধির সমান অতিক্রম করলে কি করবে? সে এক পাক পরিভ্রমণ করবে না? জি ভাই তাহলে বলো তো, সে যদি একটা পাক বা 2 পাই পরিমাণ তোমার কৌণিক সরণ ঘটায়, তাহলে তার রৈখিক সরণ কত হচ্ছে? 2 পাই আর 2 পাই আর। উপায় আর তাহলে আমরা বুঝতে পারতেছি যে 2 পাই রৈখিক সরণ হলে তার সরণ কত হচ্ছে? 2 পাই আর। কথা কি বুঝছো? তাহলে কৌণিক সরণের সাথে আমাদের রৈখিক সরণের সম্পর্কটা কি? যদি সেখানে ধরো 1.5 পাক ঘুরতো, বা ধরো তোমার হচ্ছে 30 ডিগ্রি ঘুরতো, ঠিক আছে, মানে পাই/6 ঘুরতো, তাইলে কি হইতো? এই 2 পাই আর গুণ 60 ডিগ্রি হইতো না? মানে তোমার 60 ডিগ্রি ভাগ 360 ডিগ্রি এমন হতো না? জি ভাই। আর জি ভাই এইখানেও কি রেডিয়ানটা গুণ হইতো না? এখানেও তো সেমটা গুণ হইতো, রাইট? মানে রেডিয়ানটা জি কোন ভাই গুণ হইতো। তাহলে সেখান থেকে এইটাকে আমরা বলি হচ্ছে রৈখিক সরণকে আমরা প্রকাশ করি হচ্ছে এস দ্বারা। এটাকে আমরা প্রকাশ করি কি? এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে তোমার 2 পাই। এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতেছি আসলে? থেটা দ্বারা না? জি ভাই এটা কি আমাদের কৌণিক যতটুকু সরণ হচ্ছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? থেটা দ্বারা। তাহলে এখান থেকে আমরা যে সমীকরণটা ডেরাইভ করতে পারি সেটা কি? এস ইজিক্যাল টু আর থেটা। অর্থাৎ এই যে 2 পাই আর ছিল, সেটাকে আমরা, এটা কি থেটা, আর এটা কি আমাদের আর। ঠিক আছে? তাহলে সেখান থেকে আমরা কি ডেরাইভ করলাম? এস ইজিক্যাল টু আর থেটা। অর্থাৎ কি পরিমাণ কৌণিক সরণ ঘটাইলে কি পরিমাণ রৈখিক সরণ ঘটবে সেটার একটা সম্পর্ক। তাহলে এই যে এস ইজিক্যাল টু আর থেটা, তাহলে বলো দেখি এস এর মাত্রা কি? ভাই মিটার। এল। মিটার ও এল। সরি। ও আর এর এল মাত্রা কি? এল। এল তাহলে থেটার মাত্রা কি? L/L। তার মানে কত? 1। যেটা কি কোনো মাত্রা আছে? না ভাই কোনো মাত্রা নাই। ক্লিয়ার? জি ভাই হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ডেরাইভ করলাম, সেটা হচ্ছে এস ইজিক্যাল টু আর থেটা। তাহলে এবং আমরা সবসময় থেটার ভ্যালুটা কিসে বসাবো? রেডিয়ানে বসাবো। হ্যাঁ জানি আচ্ছা, তা আমাদের কিছু হচ্ছে এখানে রেডিয়ান বা থেটার ম্যাথ আছে, আই থিঙ্ক তোমরা এগুলো পারবা। আমরা হচ্ছে ডিরেক্টলি ভেলোসিটিতে একটু যাই। অ্যাঙ্গুলার ভেলোসিটি বলতে আসলে কি বোঝায়? তা আমাদের নর্মালি ভেলোসিটি মানে কি ছিল? ভাই একক সময় যে পরিমাণ দূরত্ব সরণ অতিক্রম করে। একক সময়ে যে পরিমাণ সরণ অতিক্রম করে। তাহলে আমাদের কৌণিক বেগ সমান সমান কি হবে? একক সময়ে সে যে কয়টা পাক খায়। জি ভাই তাহলে এইটা যদি 2 সেকেন্ডে পাক খায় 5টা, বা 2 পাই, তার কোন তাহলে তার কৌণিক সরণ কত হয়? 10 পাই না? 5 বার যদি পাক খায়। জি ভাই তাহলে তুমি বলো দেখি, এই 10 পাই হইতে যদি তার 2 সেকেন্ড টাইম লাগে, তাহলে তার কৌণিক বেগ কত হবে? ভাই 5 পাই। 5 পাই। 5 পাই তাহলে 5 পাই কি হবে? রেডিয়ান পার সেকেন্ড না এককটা? জি ভাই রেডিয়ান পার সেকেন্ড। তো এই কারণে আমাদের বলছে যে আমাদের এই যে যেই কৌণিক বেগ আছে, এই কৌণিক বেগটাকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। কি বলি? অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবং একে প্রকাশ করি কি দ্বারা? ওমেগা দ্বারা। কি দ্বারা? ওমেগা ওমেগা দ্বারা। খুবই সুন্দর একটা নাম। তাহলে ওমেগা ইজিক্যাল টু আসলে কি? ডি থেটা ভাগ ডিটি না? জি ভাই অথবা যেটাকে তুমি বলতে পারো ডেল থেটা ভাগ ডেল টি। তো এটাকে যখন আমি কি করব, তাৎক্ষণিকে রূপান্তর করব। সেম ভাবে আমরা বেগের ক্ষেত্রেও দেখছি, তাৎক্ষণিক মানে কি? খুবই ক্ষুদ্র একটা সময়ের জন্য, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি জি হবে? ভাই এই ওমেগা সমান সমান কি হবে? লিমিট লিমিট ডেল 0। টেন টি টেন্স টু 0 ডেল ভাগ ডেল টি, যেটাকে আমরা কি বলি? ডি থেটা ভাগ ডিটি। ক্লিয়ার? জি ভাই আশা করি পারা যাবে। আবার দেখো, এই যে যে আমরা বললাম
তোমার হচ্ছে কৌণিক বেগ, সেটাকে কি বললাম যে আমাদের যতটুকু আসলে পাক খাবে 1 সেকেন্ডে, তো 1 সেকেন্ডে তোমার পাক খাওয়াটাকে আমরা কি বলতে পারি? ফ্রিকোয়েন্সি বলতে পারি না? 1 সেকেন্ডে যে কয়টা পাক খাই সেটাকে আমরা কি বলতে পারি? জি ভাই। এফ দ্বারা প্রকাশ করতে পারি না, যেটাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি। হুম। ফ্রিকোয়েন্সি মানে কি, বা এই ফ্রিকোয়েন্সির বাংলা কি জানো? কম্পাঙ্ক, তাই না? তাহলে জি কম্পাঙ্ক ভাই। মানে কি? যে 1 সেকেন্ডে সে যে কয়টা পাক খায় সেটাকে কি বলা হয়? তার কম্পাঙ্ক। অথবা যে কয়টা, ওই যে আমরা তরঙ্গের ক্ষেত্রে দেখছিলাম, যে কয়টা হচ্ছে আমাদের কি হয়, তোমার হচ্ছে তরঙ্গ সৃষ্টি হয় 1 সেকেন্ডে, সেটাকে আমরা কি বলি? কম্পাঙ্ক। তো এই ক্ষেত্রেও আমরা ফ্রিকোয়েন্সির হিসাব করতে পারি। তাহলে আমাদের এইখানে ওমেগা সমান সমান কি হবে? পাক খাই কয়টা? যে কয়টা, এফ। এবং একটা পাকে আবার সে পথ অতিক্রম করে কত? 2 পাই। তাহলে ওমেগা সমান সমান কি হবে? 2 পাই এফ না? জি ভাই। তাহলে এখান থেকেও কি আমরা ওমেগার মান হিসাব করতে পারি? জি ভাই। আবার দেখো, এটাই শুধুমাত্র না, আমরা একই সাথে, এটা তো 2 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এখান থেকে আরেকটা জিনিস ডেরাইভ করতে পারি। দেখো তো, টি ইজিক্যাল টু কি? 1/f। টিটা কি ছিল? পর্যায়কাল। পর্যায়কাল মানে কি ছিল? একটা তরঙ্গ সৃষ্টি হইতে যেই পরিমাণ সময় লাগে, রাইট? তাহলে জি টি ভাই। ইজিক্যাল টু কি ছিল? 1/f ছিল না? মনে আছে এগুলো, না আমি একটু মনে করাই দিব? না ভাই, মনে আছে। আমার মনে মনে আছে, আছে। মনে আছে। তাহলে আমরা এখান থেকে যদি 2 পাই এফ থাকে, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? ওমেগা ইজিক্যাল টু 2 পাই/টি বলতে পারি। হ্যাঁ। তাহলে এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। আমরা আরেক ভাবেও ওমেগাকে ডিটারমাইন করতে পারি। দেখো তো, ওমেগা কি সবসময় তোমার হচ্ছে একটা পাখি খাবে? মানে এই টিটা কি পর্যায়কাল না? যদি পর্যায়কালকে আমরা ভাঙি, তাহলে টি ইজিক্যাল টু আসলে কি বলো দেখি? টি এন বাই। ইজিক্যাল টি ইজিক্যাল টু কি? টি/n না? জি ভাই। টি/n না? টি ইজিক্যাল টু, অর্থাৎ একটা একটা ধরো টি সেকেন্ডে, আমি যদি লিখি যে টি সেকেন্ডে পাক খাই, টি সেকেন্ডে সংখ্যক পাক খাই, তাহলে একটা পাক খাই যত সেকেন্ডে, সেটাকে কি বলা হবে? পর্যায়কাল। তাহলে টি তাহলে ইজিক্যাল তো টু কি হবে? n/t হওয়ার কথা না? n/t না, হ্যাঁ, ওইখানে তো t/n সরি, টি/n, টি/n, অর্থাৎ যে পরিমাণ সময় লাগে। টি মানে কি? যে পরিমাণ সময় লাগে, তাহলে অবশ্যই উপরে থাকবে কি? ছোট হাতের টি, অর্থাৎ মোট টাইম ভাগ কয়টা পাক খাওয়ার জন্য? একটা পাক খাওয়ার জন্য। তাহলে টি ইজিক্যাল টু কি হবে? টি ভাগ, এটাকে যদি 1 করতে হয় নিচে, তাহলে মানে একটা পাকের জন্য, তাহলে কি হবে? এন। অর্থাৎ টি সেকেন্ডে যদি এন সংখ্যক পাক খায়, তাহলে একটা পাক খাওয়ার জন্য তাই টাইম লাগবে কত? টি/n না? সেটাকে আমরা কি বলি? Yes. পর্যায়কাল না? কথা কি বোঝা গেছে? টি সেকেন্ডে যদি এন সংখ্যক পাক খায়, তাহলে একটা পাক খাই কত? টি/n সেকেন্ডে। তো সেটাকে আমরা কি বলি? পর্যায়কাল বলি। তাহলে এখানে যদি আমরা সেটা ইনপুট দেই, তাহলে ওমেগা ইজিক্যাল টু কি হবে? 2 পাই, এখানে আমাদের নিচে থাকবে হচ্ছে টি, উপরে থাকবে এন, তাহলে ভাগ টি। আবার এটাকে আমরা আরেক ভাবেও ব্যাখ্যা করতে পারি। কিভাবে ব্যাখ্যা করতে পারি? যে ধরো আমরা বললাম যে একটা গতিশীল কণা, সে হচ্ছে তোমার 5 সেকেন্ডে 10 বার পাক খাইলো, তাহলে তার স্পিড কত হবে? 2 পাই, তো 2 পাইয়ের জায়গায় থাকলো যে এক পাক খাইলে তার সরণ কতটুকু। আর এন মানে কি? 10 পাক খাইছে, তাহলে এন 10 উপরে, আর 5 সেকেন্ডে 10টা পাক খাইছে, তাহলে 5 কি নিচে। কথা কি বোঝা গেছে? তাইলে এই সূত্রগুলো, তাহলে একটা ওমেগাকে আমরা এই 4টা সূত্র দিয়ে কি করতে পারি? বের করতে পারি। আর আমরা যদি এখন ওমেগার ইউনিট নিয়ে আলোচনা করি, তাহলে ইউনিটটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আর আমাদের এটার একক কি হবে? একক হবে পার ওমেগা সেকেন্ড, পার সেকেন্ড। কেননা রেডিয়ানের কি কোনো একক নাই। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা এমসিকিউতে মাস্ট দিবে, এবং তোমরা সবাই ভুল করবা। বুঝেছো? তাহলে এটা পারা যাবে। এটা, আচ্ছা, ইউনিট তো একক না? এটা ইউনিট না, এটা হচ্ছে আমরা বলবো ডাইমেনশন বা মাত্রা, আর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড।
ঠিক আছে? তাহলে এখানে মাত্রা হচ্ছে টি ইনভার্স ওয়ান। মাত্রা হচ্ছে T−1, সরি আমি যদি ভুল বলে থাকি এর আগে আর কি। মাত্রা হচ্ছে T−1 আর ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার? জি ভাইয়া ভাই ক্লিয়ার। আচ্ছা, কৌণিক বেগের ক্ষেত্রে আরো আমরা কিছু একক ইউজ করি। একটা একক একক বলা হয় হচ্ছে আরপিএস। কি একক বলি? আরপিএস। আরপিএস মানে কি? রিভলিউশন পার সেকেন্ড। রেভলিউশন পার সেকেন্ড মানে কি বলো দেখি? পার সেকেন্ডে সে কয়টা পাক খাচ্ছে সেটাকে আমরা কি বলি? রেভলিউশন আরপিএস। ঠিক আছে? সরি, হ্যাঁ, তাহলে সরি, এটাকে আমরা বলি হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, ঠিকই আছে। আর আরেকটা একক আমাদের আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আরপিএম। এটাকে আমরা কি রেভলিউশন বলি? রেভলিউশন পার মিনিট। আর পার মিনিট। এই দুইটা এখন কোথায় ইউজ করা হয়? তোমরা কি কেউ সেন্ট্রিফিউগাল মেশিনের নাম শুনছো? রাইবোজোমকে আলাদা করা হয়, ওই যে রাইবোজোমের দুইটা অংশ থাকে, পড়ো নাই? ভাই 8ts বায়োলজি ভেদবাগ। আর তোমরা কেউ পড়ো নাই যে ভেদবাগ ধ্রুবক রাইবোজোমে 70s না 80s থাকে? আমার ঠিক মনে নাই এখনো। এটা ক্লাসে পড়াইছে কিন্তু বই দিয়ে তেমন দেখা হয় না। আচ্ছা, মানে যাই হোক, ওখানে তো পড়ছো তাই না, যে রাইবোজোমের বিভিন্ন রকম পার্ট থাকে, মানে 80s থাকে, জি ভাই। 70s থাকে। তো এই জি যে ভাই। 80s থাকে বা 70s থাকে, এইগুলোকে বলা হয় কি? ভেদবার ধ্রুবক বলা হয় না? যত সম্ভব আমার যতটুকু মনে পড়ে। তো এইগুলোর জি জন্য ভাই। তোমার একটা মেশিন ইউজ করা হয়, যেটাকে বলা হয় হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিন। আছে না? বা সেন্ট্রিফিউজ মেশিন বা এরকম সামথিং একটা মেশিনের নাম আছে না এমন? তো ওই মেশিনটাতে কি করা হয়, একটা নির্দিষ্ট পার সেকেন্ডে প্রায় 150 বার বা 80 বার এরকম সামথিং ঘোরানো হয়। ঘোরাইলে আস্তে আস্তে কি হয়, অদক্ষেপ পড়া শুরু করে, এবং সেই অদক্ষেপ মেজারমেন্ট করে ওইগুলোর নাম দেওয়া হয়। তো এই যে যে সেন্ট্রিফিউগাল মেশিন যেগুলো আছে, এগুলোকে, এগুলোর একক কিন্তু হয় হচ্ছে আরপিএম এককে। বুঝছো? যে পার মিনিটে ওই মেশিনটা কতবার ঘুরবে। কথা কি বোঝা গেছে? তারপরে জি এই যে ভাই। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এ খোয়া মিক্স করা হয় না, সেই মেশিন গুলো কিন্তু এরকম আরপিএম এককে লেখা থাকে, যে এই মেশিনটা তোমার এতবার খোয়া মিশানোর টাইমে এতবার ঘুরবে পার মিনিটে। ঠিক আছে? তাহলে আরপিএম এককটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আরপিএম এককটাও কি করতে হবে, মাথায় রাখতে হবে। আর এটাকে যদি আমরা রেডিয়ান পার সেকেন্ড এককে কি একটু কনভার্ট করি, যে 1 আরপিএম সমান সমান কত রেডিয়ান পার সেকেন্ড হবে, তাহলে বুঝতেই পারতেছো যে তাই। একটা রাউন্ড মানে কত, 2 পাই, এত রেডিয়ান। আর সেটা টাইম জি ভাই। নিচ্ছে কত, 60 সেকেন্ড। জি ভাই। তাহলে আমাদের কত হয়? এখান থেকে আমরা বলতে পারি পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। ইম্পর্টেন্ট। ঠিক আছে? আর এই যে আমরা যে রেভলিউশন পার সেকেন্ড লিখলাম, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে পার সেকেন্ডে ধরো একটা ঘটতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? মানে 1 আরপিএস সমান সমান 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে? তাহলে এই দুইটা আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমাদের সব থেকে বড় জিনিস আমরা মিস করছি, সেটা হচ্ছে ভেক্টর। সেটা কি বলো দেখি? ভেক্টর। ভেক্টর। আমরা যে বললাম বেগ, তাইলে অবশ্যই বেগের একটা দিক থাকবে না? জি ভাই। বেগের দিকটা কোন দিক থেকে হবে? বেগের দিক ভাই রৈখিক বেগের দিকে না, পরিধির দিকে। পরিধির দিকে না। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে আমাদের বেগটা কোন দিকে হচ্ছে। ঠিক আছে? তাহলে আসো, আমাদের বেগটা কোন দিকে হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। তো ধরো আমাদের এইটাকে আমরা ডান হাতের স্ক্রু দিয়ে বোঝানোর চেষ্টা করি। কিসের হিসেবে? ডান হাতের স্ক্রু, ওই যে আমরা আহ যেটা ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা শিখছিলাম আর কি। তাহলে ধরো এটা আমার হচ্ছে একটা তল, ধরে নিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা তল। এই তলকে আমি কি করতেছি, এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যাওয়ার চেষ্টা করতেছি। তাহলে আমি যাওয়ার চেষ্টা করছি কোথার থেকে? এইখান থেকে এইদিকে, রাইট? এবং আমার থেটা সরণটা কোন দিকে হচ্ছে, এই বরাবর না?
জি ভাই। আমাদের যদি আমি এইদিকে এন্টি ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে বলো দেখি একদম উপর বরাবর আমার একটা বল ফিল হবে না? জি ভাই। উপর বরাবর একটা ভেক্টর সৃষ্টি হবে না? এই ভেক্টরটাই বলা হচ্ছে হচ্ছে ওমেগা ভেক্টর। ওমেগা ওমেগা ভেক্টরের দিক না এটা? হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে ওমেগা ভেক্টরের দিক। তাহলে ওমেগা ভেক্টরের দিক কিন্তু এই বরাবর না, কৌণিক গতির বেগ কিন্তু এই বরাবর না, কৌণিক গতির দিক বরাবর কোন বরাবর? লম্ব ভাবে। কথা কি বুঝছো? সেম ভাবে আমরা যদি উল্টা দিকে ঘুরাইতাম তাইলে স্ক্রুটা কি হইতো? নিচের দিকে ঢোকার চেষ্টা করতো। তাহলে জি সেই ভাই। ক্ষেত্রে আমাদের দিকটা কোন দিকে হতো? দিকটা কোন দিকে হতো? নিচের দিকে হতো। কথা কি বুঝতে পারছো? তাইলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ভাই দুইটা ভেক্টর গুণ করলে তো আমি একটা ভেক্টর পাবো, রাইট? কথা কি বুঝছো? মানে আমরা যে বললাম এটা যে একটা ক্রস প্রোডাক্ট, তাইলে আমাদের এখন কোশ্চেন কি, কোন দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট? এই কোশ্চেন অ্যারাইজ হয়েছে না? জি ভাই। জি ভাই। এখন এইটা বুঝতে গেলে আমাদের এখন বুঝতে হবে যে কোন দুইটা ভেক্টরের মানে আমাদের ক্রস প্রোডাক্ট হয়েছে, এটা বোঝার জন্য আমাদের একটু একটা ডেরিভেশন করতে হবে। দেখো, ডেরিভেশনটা খুবই সিম্পল। আমরা জানি এস ইজিক্যাল টু কি? আর ভিটি। থেটা। আচ্ছা। তাহলে ডিএস ভাগ ডিটি সমান সমান কি? ভি না? জি ভাই। সমান সমান আমরা কি লিখতে পারি? আমাদের ডি ভাগ ডিটি আর এস এর জায়গায় আমরা কি লিখতে পারি? আর থেটা। হুম, তাহলে আর জিনিসটা জি কি ভাই। কনস্ট্যান্ট জিনিস না? জি ভাই। জি ভাই। টাইমের সাথে সাথে কি ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে এটার? বাবা। ব্যাসার্ধ চেঞ্জ হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি আর বাইরে, তাহলে ডি থেটা ভাগ ডিটি, এতটুকু। এখন আমাদের এই যে যে ডিএস ভাগ ডিটি, এটাকে আমরা কি লিখতে পারি? ভি আকারে লিখতে পারি। আর জি ভাই। এই যে যে ডি থেটা ভাগ ডিটি, এটাকে আমরা কি আকারে লিখতে পারি? ওমেগা আকারে। জি ভাই। তাহলে আমরা লিখতে পারি না ভি ইজিক্যাল টু আর ইন্টু ওমেগা? ভাই, এটা তো ডট গুণ ফল না? এটা ডট গুণ না, আমরা কোনো গুণই করিনি এখন পর্যন্ত, আমরা কোনো গুণই করিনি। কথা কি বুঝছো? আমরা হুম। জাস্ট কি করলাম? মান হিসাব করলাম। এটা জাস্ট কি মান। কথা কি বুঝছো? এইবার আসো, এইবার আসো আমাদের এখান থেকে এখন আমরা দিকগুলো একটু বোঝার চেষ্টা করি। তো যখন কোন একটা, এটা খুব মনোযোগ দিয়ে বুঝবা, এটা হয়তোবা তোমার পরীক্ষার জন্য লাগবে না, বাট আমরা পরবর্তীতে কালকের লেকচারে আমি একটা খুব বিশাল জিনিস নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কৌণিক ত্বরণ কি জিনিস। হ্যাঁ, তা আমি কৌণিক ত্বরণ কি জিনিস তখন আমরা এটা আস্তে আস্তে একটু বোঝার চেষ্টা করব। তো দেখো, আমাদের এই যে যে সার্কুলার মোশনটা আছে, এটা হচ্ছে ধরো একটা গোলাকার চাকতি। উম এটা হচ্ছে একটা গোলাকার চাকতি, ঠিক আছে? তো আমরা একটা এটা একটা গোলাকার পথ, আমরা একটা সুতা দিয়ে একে কি করতেছি? এইভাবে ঘুরাচ্ছি। কথা কি বুঝতে পারছো? সুতা দিয়ে কি করতেছি? এটাকে ঘুরাচ্ছি। আর এই বরাবর আমাদের সেই সুতাটা, অর্থাৎ এটাকে কি করতেছি? প প প প করে ঘুরাচ্ছি, ঠিক আছে? অথবা কোন একটা হ্যান্ডেল আছে, এরকম করে তাকে কি করতেছি? সার্কুলেট করতেছি। বুঝছো? সেলাই মেশিনের ওইটা। হ্যাঁ, একটা হাতল আছে, সেই হাতল দিয়ে আমরা এরকম করে সার্কুলেট করতেছি, অথবা একটা সুতা আছে, সেই সুতাটা নিয়ে এভাবে আমরা ঘোরাচ্ছি। কথা কি বোঝা গেছে? জি তাহলে ভাই। যখন আমি ঘোরাচ্ছি তখন বস্তুটা আছে কি এই বরাবর না, এই সুতার সাথে, এবং এই সুতার ব্যাসার্ধটা কত? আর। অর্থাৎ তাকে যে আমি ঘোরাচ্ছি, এইভাবে ধরো ঘোরাচ্ছি, এর আরেকটা অবস্থান ধরো এইখানে, এইভাবে আমি ঘোরাচ্ছি, তাহলে সে কি করবে? বন 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 করে এভাবে ঘুরবে না? ঘুরবে তো। জি ভাই, ঘুরবে তো। তাহলে এই যে যে আর, এই আরটা কি? ঘূর্ণন ব্যাসার্ধ। জি ভাই। অর্থাৎ ঘুরাচ্ছি যেই সুতা দিয়ে সেটার ব্যাসার্ধ, মানে সেটার আসলে লেন্থ। তাহলে এইটাকে আমরা কি বলতে পারি? ঘূর্ণন ব্যাসার্ধ আর। আর এটাকে যখন আমি ঘুরাচ্ছি, তখন এর যে রৈখিক বেগ, অর্থাৎ এই যে ছিটকায় যাইতে চাচ্ছে, এই রৈখিক বেগটা আসলে দেখতে কেমন? এই রৈখিক বেগটা দেখতে হচ্ছে একদম এর ট্যানজেন্ট বরাবর।
একদম এই ট্যানজেন্ট বরাবর, রাইট? জি ভাই, স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর তার রৈখিক বেগ, এবং সেই রৈখিক বেগটা প্রতিনিয়ত বেন্ড হচ্ছে টানের জন্য। আর আমাদের যেই তোমার কৌণিক সরণ আছে সেটা কিরকম, সেটা হচ্ছে এটার সাথেও লম্ব, অর্থাৎ এই বরাবর ধরো উঠে গেছে, মানে এই তল থেকে লম্ব দিকে। কথা কি বুঝছো? এটাকে আমরা যদি একটু ডটেড লাইন দিই তাহলে আই থিঙ্ক একটু বোঝাটা সুবিধা হবে। আমরা এটাকে একটু ডটেড লাইন দিলাম ধরো, তাহলে এই চাকতি থেকে উপরের দিকে কি আমাদের ওমেগাটা। তাহলে দেখো তো, এইটা হচ্ছে আমাদের ভি, আর এইটা হচ্ছে আমাদের আর, এইটা কি আমাদের আর সাইন থেটা। এটা যদি থেটা হয়, এই যে আমাদের যদি কৌণিক সরণ থেটা হয়, যে এখান থেকে ধরো এই দিক বরাবর আমি ঘোরাচ্ছি, ঠিক আছে, তাহলে এখানে ছিল এরকম করে ঘোরাচ্ছি, তাহলে এটা কি হবে আর সাইন থেটা না? আর এটা কি হবে ওমেগা। তাহলে দেখো তো, এই তিনটাই কি লম্ব না? একটু চিন্তা করো তো। এটা আছে ধরো এক্স এক্সিস বরাবর আছে ভি, তাহলে আমাদের এইটা আছে কি ওমেগা আছে কি তার সাথে লম্ব ভাবে, রাইট? সেটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর, এই আটটা আছে কি জেড এক্সিস বরাবর। যদি একটু থ্রি ডাইমেনশনালি চিন্তা করো। আমি চেষ্টা করব একটা বোতল ঘুরায়ে তোমাদের এটার ভিডিও আমি গ্রুপে পাবলিশ করে দেওয়ার, ঠিক আছে? তো তখন হয়তো বা জিনিসটা আরেকটু ভালো মতো দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ, বলেন। এই যে আমরা যে মানে এই যে ডট ডট যে লাইনটা দিছি নিচের দিকে, এখানে সুতার বেগটা তো উপরের দিকে যাচ্ছে না? হ্যাঁ, সুতার বেগটার মানে সাথে এটা হচ্ছে একটা তল, এই গোলাকার এটা হচ্ছে একটা তল, সেটার এটা হচ্ছে এক্স এক্সিস, ঠিক আছে? সেই বরাবরের সাথে কি হচ্ছে লম্বভাবে আমাদের যাচ্ছে কি ভি, আর তার সাথে এই 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 তলের সাথে লম্ব হচ্ছে ওমেগা। কথা কি বুঝছেন? মানে এইটা হচ্ছে ধরেন এক্স এক্সিস, এটা ধরেন এক্স এক্সিস, এটা ধরেন ওয়াই এক্সিস, আর এই এক্স এবং ওয়াই এর সাথে লম্ব কি ওমেগা। কথা কি বুঝতে পারছেন এবার? হ্যাঁ, ওইটা তো আমি বুঝছি। তাহলে ডট ডট নিচের এই লাইনটা কেন দিছিলাম আমরা? এটা জাস্ট আমাদের বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আমাদের আর ছিল, মানে এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, এই কেন্দ্র থেকে এইটা হচ্ছে আর, এটা বোঝানোর জন্য যে সুতাটা এই কেন্দ্রটাকে চিন্তা করে, এই কেন্দ্রটাকে চিন্তা করে সুতাটা ঘুরতেছে, রোটেট করতেছে। তাহলে এই কেন্দ্র থেকে আমার যে দৈর্ঘ্য সেটা কি আর সাইন থেটা না? এই যে এই কেন্দ্র থেকে যেই কেন্দ্রকে কেন্দ্র করে এটা রোটেট করতেছে, সেটা কি আর সাইন থেটা না ওই তল হ্যাঁ। বরাবর? সেটা বোঝানোর জন্য আমরা এই ডট ডটটা দিছি। তাহলে ক্লিয়ার? এখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে এইটাকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো ভিটা কি ওমেগা এবং আর এর সাথে লম্ব। তাহলে আমরা লিখতে পারি কি ভি ইজিক্যাল টু ওমেগা ইন্টু আর। কথা কি বোঝা গেছে? এবং আমরা যদি এই ভিটাও আমরা যদি হচ্ছে বের করতে চাইতাম, তাহলে আমরা কি হিসাবে বের করতে পারতাম, যে আমাদের এই যে যেই আর, এইটাকে যদি আমি বাদ দিই তাহলে ওমেগা ইন্টু আর সাইন থেটা না? এটার যদি মানকে শুধুমাত্র হিসাব করি আমরা, ভি ইজিক্যাল টু শুধুমাত্র মানকে হিসাব করি, তাহলে ভি ইজিক্যাল টু কি ওমেগা আর সাইন থেটা না? এবং দেখো তো এখানকার কার্যকরী দৈর্ঘ্য আসলেই কি আর সাইন থেটা না, যেটা দিয়ে এই এক্স ওয়াই তলটাতে সে ঘুরতেছে। জি ভাই। তাহলে মূলত এই রৈখিক বেগটা হয় হচ্ছে কৌণিক বেগ এবং তার ব্যাসার্ধ ভেক্টর, এই দুইজনের ক্রস প্রোডাক্টই হয় হচ্ছে তার রৈখিক বেগ। কথাটা কি বুঝছো? অর্থাৎ ভি, ওমেগা এবং আর তিনজনই তিনজনের সাথে কি আকারে থাকে, লম্ব আকারে থাকে। কথা ভাই কি এটা, বুঝছো? বুঝা কি গেছে? ভাই আবার একটু বলে দাও। বললাম এই ভি প্রডিউসটা যেটা হয়, অর্থাৎ রৈখিক বেগ যেটা প্রডিউস হয়, এটা হয় হচ্ছে ওমেগা এবং আর এর ক্রস গুণফলের কারণে। তো ভি এবং ওমেগা এরা দুইজন কি পরস্পর পরস্পরের সাথে লম্ব, আবার ভি এবং আর ব্যাসার্ধ ভেক্টর এরা দুইজন কি পরস্পর পরস্পরের সাথে লম্ব। তার মানেটা কি, এটা যদি একটা এক্স এক্সিস হয়, এটা যদি একটা ওয়াই এক্সিস হয়, এটা যদি একটা জেড এক্সিস হয়, তাহলে এক্স এক্সিস বরাবর যদি ব্যাসার্ধ ভেক্টর থাকে, তার স্পর্শক বরাবর থাকে কি ওমে তার স্পর্শক বরাবর থাকে কি, ওমেগা। তার স্পর্শক বরাবর থাকে হচ্ছে ভি। আর এই বরাবর আমি যে রোটেট করতেছি,
এই বরাবর যে আমি রোটেট করতেছি, এই বরাবর আমার প্রডিউস হবে কি ওমেগা। কথা কি বুঝছো? জি ভাই। অর্থাৎ এক্স এক্সিস বরাবর যদি আর থাকে, ওয়াই এক্সিস বরাবর যদি ভি থাকে, তাহলে জেড এক্সিস বরাবর থাকবে ওমেগা। অর্থাৎ তিনটাই তিনটার সাথে কি আকারে থাকে, লম্ব আকারে থাকে। কথা বুঝতে পারছো এবার? হ্যাঁ ভাই। এটাই আমি বোঝানোর চেষ্টা করলাম। আমাদের এর আগে একদম হচ্ছে ভেক্টর চ্যাপ্টারে একটা প্রমাণ ছিল না, ক্রস গুণফল এইরকম একটা সামথিং এ কার্লের মধ্যে যত সম্ভব আমাদের একটা প্রমাণ ছিল। তো সেই প্রমাণটা আমি আশা করি এর পরের ক্লাসে আমি হচ্ছে দেখানোর চেষ্টা করব। যেহেতু ওই প্রমাণটা তোমাদের প্রথমে তোমরা বুঝতে পারতা না, কেননা প্রমাণটা বোঝার জন্য আমাদের এই কৌণিক বেগের কনসেপ্টটা একটু বোঝাটা দরকার ছিল। ঠিক আছে? তাহলে মোটামুটি আমরা ওমেগা সম্পর্কে আই থিঙ্ক একটু একটু বুঝতে পারছি। এখন আসো ওমেগার তাইলে মাত্রাটা কি হবে? ওমেগার মাত্রা কি হবে? পার পার সেকেন্ড। টি ইনভার্স টু। 2। কেন হবে? কেননা ভাই ওমেগা যেটা আছে, সরি, ওমেগার মাত্রা কেন টি, ওমেগার মাত্রা হবে টি ইনভার্স ওয়ান, তাই না? সরি, জি ভাই। টি ইনভার্স ওয়ান। এইবার এই ওমেগাকে যদি আমরা আবার টি দ্বারা ভাগ করি, মানে ডি ওমেগা ভাগ টি, অর্থাৎ গতি ধরো বৃদ্ধি পাচ্ছে, সুষম গতিতে নাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে আলফা, যেটাকে আমি কি নাম দিই? কৌণিক ত্বরণ। হুম। কৌণিক ত্বরণ। এবং এই কৌণিক ত্বরণকে আমরা মাত্রা কি হিসাবে ধরি? টি ইনভার্স টু আকারে। ক্লিয়ার? জি ভাই। এবং এটার এককটা কি হবে? রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? এখন আসো, আমাদের কৌণিক ত্বরণ জিনিসটা আসলে কি? ধরো একটা তোমার বস্তু ছিল, সেই মেশিন যখন স্টার্ট করি তখন তার মোটর যেই আকারে ঘুরে, পরবর্তীতে একটা টাইম পরে মোটরের স্পিড কি আস্তে আস্তে বেড়ে যায় না? তাহলে ওই মোমেন্টে কি ওর মধ্যে কৌণিক ত্বরণ ছিল? অথবা সাইকেলের স্পিড যখন তুমি বাড়াও, তখন সাইকেলের চাকার ঘোরার পরিমাণ কি বৃদ্ধি পায় না? এটাকে আমরা তখন কি বলি? কৌণিক ত্বরণ বলি। রাইট? এখন এই কৌণিক ত্বরণ আমরা কি পড়ে আসলাম? এই কৌণিক ত্বরণের ক্ষেত্রে আমরা পড়ে আসলাম হচ্ছে তোমার ভি ইজ ইকাল টু আর ওমেগা। তাহলে দেখো তো, ডিভি ভাগ ডিটি এটা সমান সমান কি ছিল? এ ছিল না? রৈখিক ত্বরণ ছিল না? এখন আমি যদি রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে দেখো তো, ডিভি ভাগ ডিটি কে আমরা কি লিখতে পারি? ডিডিটি অফ আর ওমেগা। তাহলে আর জিনিসটা কি? কনস্ট্যান্ট। তাহলে ডি ওমেগা ভাগ ডিটি, যেটাকে আমরা কি বলতে পারি? আর আলফা। তাহলে আমরা বলতে পারি এ ইজ ইকাল টু কি? আলফা ইন্টু আর। পারি বলতে? এটা কি বলতে পারি? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই বলুন। এবং ভালোই পারি। হ্যাঁ, এখন একই সাথে সাথে আমরা কিন্তু এই গতির সমীকরণ ইউজ করতে পারি। দেখো আমাদের গতির সমীকরণ গুলো কি ছিল? একটা ছিল ভি ইজিক্যাল টু ইউ প্লাস এটি, একটা ছিল কি ভি স্কয়ার ইজিক্যাল টু ইউ স্কয়ার প্লাস টু এস, আর আমাদের ছিল কি এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আর কি ছিল এস ইজিক্যাল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু টি। এই চারটা সূত্র ছিল। এই সবগুলোর জায়গায় এখন আমাদের বসবে কি? ইউ এর জায়গায় বসবে হচ্ছে ওমেগা নট, আদিবেগ। ভি এর জায়গায় বসবে কি? ওমেগা। এর জায়গায় বসবে কি? আলফা। আর টি এর জায়গায় বসবে কি? টি। ঠিক আছে? আর এস এর জায়গায় বসবে কি? থেটা। তাহলে আমাদের যে গতি সূত্রগুলো এখন হবে, সেটা দেখতে কেমন হবে? ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট প্লাস আলফা ইন্টু টি। ভি স্কয়ার ইজিক্যাল টু কি হবে? ওমেগা স্কয়ার ইজিক্যাল টু ওমেগা নট স্কয়ার প্লাস টু আলফা থেটা। ক্লিয়ার? এবং এটা হচ্ছে যেহেতু আমাদের আহ কি জানো, কৌণিক সরণ, সো এস কে আমরা আরেকভাবেও লিখতে পারি থেটা মাইনাস থেটা নট আকারে। মানে যতটুকু সরণ তার ঘটলো, আদি সরণ মাইনাস মানে শেষ সরণ মাইনাস আদি সরণ। এরপর আমাদের কি আছে? এস। এস এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারি?
থেটা মাইনাস থেটা নট ইজিক্যাল টু ওমেগা নট টি প্লাস হাফ অফ আলফা টি স্কোয়ার। এরপর আমাদের কি সূত্র আছে, এস ইজিক্যাল টু এটা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি থেটা মাইনাস থেটা নট ইজিক্যাল টু ওমেগা নট প্লাস ওমেগা ভাগ টু ইন্টু টি। লেখা যাবে এই চারটা সূত্র, জি ভাই। আশা করি লেখা যাবে। এবং একই সাথে আমাদের যে আগের সূত্রগুলো ছিল একবারে যদি লিখি, এস ইজিক্যাল টু ছিল আর থেটা, তারপর ভি ইজিক্যাল টু ছিল ওমেগা আর, তারপর আমাদের কি ছিল আলফা, এ ইজিক্যাল টু ছিল হচ্ছে আলফা আর। তাহলে বোঝা গেছে, এটা একটা মনে রাখার ওয়ে আছে। দেখো সবগুলোতেই কি হয়েছে, জাস্ট রৈখিক থেকে আমরা যখন কৌণিকে রূপান্তর করছি কৌণিকের সাথে আর গুণ হয়েছে, যদিও আরেকটা ক্ষেত্রে আর গুণ হবে না, যখন টাও আমরা আনবো বা আমরা যখন হচ্ছে বলটার সাথে সম্পর্ক তৈরি করব তখন ভেহিকল দেখবা যে, ডাব্লিউ আর, হ্যাঁ হ্যাঁ বলো, ভেহিকল ডাব্লিউ আর, ভি ইজিক্যালটা আমাদের কি ছিল, ডাব্লু আর ছিল না ওমেগা ডাব্লিউ আর আর ছিল? সাইন থিটা, ওমেগা আর সাইন থিটা না? ওমেগা আর সাইন থেটা, এখানে তো যদি তোমার আর সাইন থেটাটা না থাকে, অর্থাৎ ঘূর্ণন বিন্দু যদি ওই আরই হয়, মানে টোটালটা যদি আরই হয়, কথা কি বুঝছো? আমরা যে এরকম একটা সুতা দিয়ে ঘোরাচ্ছিলাম, সুতা দিয়ে না হয়ে যদি মেশিনের ঘূর্ণন বিন্দুই এখানে থাকে, তাইলে সেটা কি হয়, ওমেগা আরই হয় না? জি ভাই, ওইটা আসবে বুঝছি। যখন এখানে একটা থার্ড এক্সিস বরাবর আমরা এটাকে রোটেট করব, ঠিক আছে? তা আপাতত আমরা ওই থার্ড এক্সিস বরাবর না নিয়ে যে ওমেগারই বসাবো, মানে আমাদের যতগুলো ম্যাথ আছে সেখানে এরকম ডান্ডি লাগানো থাকবে না, তো সেক্ষেত্রে আমরা ওমেগারই লিখতে পারবো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এই গেল আমাদের মোটামুটি সম্পর্ক। এবং আমরা আরো শিখছিলাম ওমেগার কিছু সূত্র, তাই না? ওমেগা ইজিক্যাল টু কি শিখছিলাম, 2 পাই n/t। তারপর কি শিখছিলাম, ওমেগা ইজিক্যাল টু 2 পাই f। আর কি শিখছিলাম, ওমেগা ইজিক্যাল টু 2 পাই/t। জি। তাহলে এই হচ্ছে আমাদের কৌণিক বেগের মোটামুটি মোটামুটি সম্পর্ক। কিন্তু এর থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী ত্বরণ। তো কেন্দ্রমুখী ত্বরণের আমরা এই অংশটা আজকে হচ্ছে পড়বো না, এটা একটু কমপ্লেক্স জিনিস। আমি হচ্ছে এটা একটু টাইম নিয়ে তারপর তোমাদের পড়াবো আর কি। একটু বিস্তারিত এটা নিয়ে হচ্ছে এই টপিকটা নিয়ে পড়াবো, তার সাথে কৌণিক বেগের দিকটাও আই থিঙ্ক তোমরা ভালো মতো একটু বুঝতে পারোনি, রাইট? তো কৌণিক বেগের দিকটা নিয়েও আমি হচ্ছে আরেকটু এলাবোরেট করার চেষ্টা করব নেক্সট ক্লাসে। তার আগে আমি একটু তোমাদের হিন্টস দিই, আমরা এরপরে হচ্ছে ম্যাথে শিফট করব, কিছু ম্যাথ করব। তার আগে তোমাদের একটু হিন্টস দিই যে কৌণিক ত্বরণ জিনিসটা কি। ধরো একটা বস্তু সুষম বেগেই একটা সার্কুলার পথ অতিক্রম করতেছে, অর্থাৎ একটা মাঠকে ধরো একটা বস্তু সেম 6 মিটার/সেকেন্ডেই অতিক্রম করে যাচ্ছে, তাইলে কি ওই বস্তুটার কি কোনো ত্বরণ আছে নাকি ত্বরণ নাই? ভাই ত্বরণ তো আছে, কারণ কেমনে ত্বরণ থাকলো? কারণ ভাই ভাই প্রশ্ন করবেন? ই দিতেছে না কি আছে? ভাই, যদি বৃত্তাকার পথে ভাই যদি করে তাহলে দিক তো পরিবর্তন হইতেছে। রাইট, দিক পরিবর্তন হচ্ছে, কিন্তু ওই বস্তুটা তো সেম 6 মিটার/সেকেন্ড দ্রুতিতে ধরো একটা মাঠকে প্রদক্ষিণ করতে আছে, তাহলে সাংখ্যিকভাবে তার ত্বরণটা কত হওয়ার কথা, 0 হওয়ার কথা। তাহলে দিক পরিবর্তন হলে একটা বস্তুর গতি কিভাবে পরিবর্তন হয়, এটা আমাদের একটু বুঝতে হবে। প্রথমত সেই দিকটা কোন দিক বরাবর হয়, ভেক্টরের দিকটা, এবং মানটা আসলে কিভাবে আসে। তো এই জায়গাতে আমাদের যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, অর্থাৎ একটা সুষম দ্রুতিতে বৃত্তাকার পথে চলা বস্তুর ক্ষেত্রেও তার ত্বরণ যে থাকে দিকের কারণে, সেই দিকের কারণে ত্বরণ থাকলে সেটার আসলে সম্পর্ক কিভাবে আমরা ডেরাইভ করব, সেই প্রসেসটাতেই আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আরো বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তা আমরা আজকে হচ্ছে আসলে একটু বৃত্তাকার গতির কিছু কিছু ম্যাথ হচ্ছে একটু দেখার চেষ্টা করি। যদিও আমরা ডিভার্সিকেটেড আকারে তোমাদের এই অধ্যায়ে আর কি এই জাতীয় ম্যাথ হচ্ছে খুবই কম আছে আর কি। আমি দেখলাম যে বৃত্তাকার অংশের ম্যাথ হচ্ছে খুবই কম আছে, বাট আমরা হচ্ছে মোটামুটি আহ যখন হচ্ছে একটু সৃজনশীল করার চেষ্টা করব, তখন আমি চেষ্টা করব যে ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকগুলো যেগুলো আছে প্লাস জেই বা আইআইটির কিছু কোশ্চেন ইনক্লুড করার। যদিও আমি হচ্ছে এখন খুবই বিস্তারিত যাব না, আমরা হচ্ছে কিছু সারফেস লেভেলের কঠিন ম্যাথ নিয়েই প্রবলেম সলভ করছি, যেহেতু আমরা অ্যাডমিশন ক্লাস করতেছি না। তো যখন হচ্ছে আমরা এই অধ্যায়গুলো রিভিশন দিব, তখন হচ্ছে আমরা আইআইটির কোশ্চেন ব্যাংক একটু আরো ভালো মতো টাচ করব, ঠিক আছে? তো এখন হচ্ছে কেউ আবার বইলো না যে ভাই আইআইটি তে তো অনেক সার্কুলার মোশনের ম্যাথ আছে, তো সেগুলো আমরা হচ্ছে একটু পরেই সলভ করব।
আচ্ছা, আর এখন আইআইটি কি? আহ আইআইটি হচ্ছে তোমার, কি বলবো, ইন্ডিয়াতে আমাদের যে ইঞ্জিনিয়ারিং ভর্তি অ্যাডমিশন হয়, তো সেটার হচ্ছে বেস্ট ভার্সন হচ্ছে আইআইটি। অনেকগুলো আইআইটি আছে, তো সেই আইআইটির কোশ্চেন ব্যাংক মাঝে মাঝে তোমার বুয়েট বা অন্যান্য ভার্সিটি গুলো কপি করে দেয়। যদিও এটার ঘটনা খুবই কম, বাট ওইগুলোর কোশ্চেন হচ্ছে খুবই স্ট্যান্ডার্ড, বুঝতে পারছো? শুধুমাত্র আইআইটি না, ও লেভেলের বইগুলো পড়লেও তোমরা দেখবা যে খুবই একটু, ও লেভেলের বইগুলো পড়লেও দেখবা যে একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে আর কি। তো যাই হোক, আমরা যেখান থেকেই হোক না কেন, সেটা যেই যেই বই থেকেই হোক বা যেই কোশ্চেন ব্যাংক থেকেই হোক, আমরা যখন এই অধ্যায়গুলো রিভিশন দিব শেষ করার পরে, টোটালি শেষ করার পর, তখন আমরা কঠিন প্রশ্ন টাচ করব। এখন অযৌক্তিক ভাবে কঠিন প্রশ্ন টাচ করে যদি আমরা লেকচারগুলো অনেক লেন্দি করি, তাহলে দেখা যাবে যে তোমাদের কাছে অনেক বেশি বোরিং লাগবে এবং আমরা হচ্ছে আসলে খেই হারায় ফেলবো, ঠিক আছে? তো আমরা আগে একবার এই বইটা শেষ করি, শেষ করে রিভিশন দেওয়ার টাইমে আমরা ওইগুলো ফেস করব। আচ্ছা, এখন আমরা একটা সহজ ম্যাথ করি, তোমরাই করো। একটা চাকা তোমার মিনিটে 500 বার ঘুরে। এখন 2 মিনিট পর চাকাটি বন্ধ হয়ে যায়। হয়। আমাদের জিজ্ঞাসা হয়েছে যে আলফা ইজিক্যাল টু হোয়াট, এবং বন্ধ হওয়ার আগে কতবার ঘুরবে। জি ভাই, পারা যাবে, দেখি। তাহলে পারবা? দেখি ভাই। করো। তাহলে এইটা যদি হয়, আমি কি একটু আগাবো নাকি তোমরাই করবা? ভাই প্রায় হয়ে গেছে, ঘুরে কিছু করার নাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দেখো, মিনিটে যে 500 বার ঘুরে, এটা কি তার ইনিশিয়াল ভেলোসিটি না? তাহলে জি ভাই। ইনিশিয়াল ভেলোসিটিটা আসলে কত হবে? সেটা হচ্ছে ওমেগা নট, সমান সমান কত হবে? 500 × 2 পাই ভাগ 60, এত রেডিয়ান পার সেকেন্ড। এটার আনসার কত আসছে? ভাই এটার রেডিয়ান আনসার পার সেকেন্ডে কনভার্ট তো করি নাই। রেডিয়ান পার সেকেন্ডে তো কনভার্ট করতে হবে, নাইলে তো তুমি পরবর্তী এককগুলো আলফার মান তুমি কিসে পাবা? রেডিয়ান পার মিনিট স্কোয়ারে পাবা, জি ভাই। বুঝছো? ভাই এটা তো 52.35। 16.67 হবে না? এমন হওয়ার সিক্সটিন কথা। 6725 পাই না। পাই আবার আছে নাকি এর সাথে? আচ্ছা, এর সাথে পাই, তাই না? তাহলে এত রেডিয়ান পার সেকেন্ড, তাই না? আচ্ছা, হইলো। এখন আমাদের তার সাথে সাথে আমরা জানি যে ওমেগার ভ্যালু কত, 0, যেহেতু চাকাটা বন্ধ হয়ে গেছে, রাইট? তাহলে শেষ বেগ কত, 0। তাহলে আমাদের এখন চাইছে কি, টি এর মানও দেয়া আছে। টি এর মান কত আছে, 2 মিনিট, তার মানে 120 সেকেন্ড। তাহলে আমাদের এখন লাগবে কি, আলফার ভ্যালু কত? তাহলে দেখো, আমাদের নাই কি, থেটা নাই। তাহলে থেটা নাই এমন একটা সূত্র ইউজ করব, সেটা কি? ওমেগা ইজিক্যাল টু ওমেগা নট মাইনাস আলফা প্লাস। টি বা প্লাস আলফা টি দিলাম, নাও প্লাস আলফা টি, তাহলে মাইনাসে বেরোবে। তাহলে আলফা ইজিক্যাল টু কি হবে? -16.67 পাই ভাগ 120, এমন না? তাহলে এটার মান কত আসে? মাইনাস কত আসে? ভাই এটা 2000.4 কেন? হ্যাঁ, কোনটা 2000.4? আমার ক্যালকুলেটার সমস্যা হয়েছে, দাঁড়া। আচ্ছা, এটার মান কত আসছে? -0.139 আসার কথা, রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? আর আমাদের বলছে কি, বন্ধ হওয়ার আগে কতবার ঘুরবে, তার মানে কি থেটার মান চাইছে না, রাইট? জি ভাই। থেটার জি মান ভাই। যদি চাই, তাহলে থেটা ইজিক্যাল টু কি হবে?
যে কোনো একটা সূত্রে আমরা এখন বসাই দিতে পারি। যে আমাদের যদি বসাই আমরা, যে থেটা ইজ ইকুয়াল টু কি হবে, ওমেগা ইউ প্লাস, প্লাস ভি টু সূত্রটা বলা যায় বসাই দেন। এইটা বসাই ওমেগা ভাগ ওমেগা নট বাই 2 × টি। তাহলে আমাদের জন্য আরো সহজ না? তাহলে জি এটা ভাই। দেয়াই আছে যে 16.67 পাই বাই 2 × 120। তাহলে কত আসে? ভাই 0.278। কোনটা 0.23? এটা আসে কত? ভাই ওইটাই 0 পয়েন্ট। এই 0 পয়েন্ট আসবে কেন? এটা তো 16.67 × 60। ভুল এত করছি পাই, ভুল। পাই আকারেই রাখো, পাইয়ের সাথে কত সহগ সেটা বলো। 60 ভাই। 60 × 16.67 সেটা কত হয়? 120 × 16.67, এটা গুণ করলে কত হয়? তার সাথে 2 দ্বারা ভাগ, মানে 60 × 16.67 কত আসে? ভাই এটা আসতেছে 1000.2 1000 আসে, আসার কথা। 1000 কত 1000.2 আসতেছে? 1000.2 1000 পয়েন্ট। 1000ই আসে। আচ্ছা, 1000 পাই, ধরে নিলাম 1000 পাই। তাহলে আমাদের বলছে কত, কতবার ঘুরবে, তার মানে কি চাইছে? রেভলিউশন পার সেকেন্ড চাইছে না? তাহলে আমরা এটা কি 2 বলতে দিয়ে পারি? ভাগ দিতে হবে। 2 পাই দ্বারা ভাগ দিলাম, তার মানে কি 500 বার ঘুরবে। আসতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই এগুলো বলাই তো হচ্ছে, আছে মিনিটে 500 বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের মিনিটে 500 বার, সেটা তো বাই বেগ ওমেগা নট। এখানে চাইছে যে বন্ধ হওয়ার আগে কতবার ঘুরবে, সেটা চাইছে কি ও থেটার মান। ঠিক আছে, দুইটার মান যদিও সেম, দুইটা তো ভিন্ন জিনিস বোঝায়। আচ্ছা, আমরা হচ্ছে কৌণিক বেগের ম্যাথ গুলো নেক্সট দিন আরো কিছু দেখার চেষ্টা করব। কৌণিক বেগের মান মানে ম্যাথই আসলে আছেই, আমি দেখলাম বইয়ে একটা। তো সেই কারণে হচ্ছে আমরা নেক্সট দিন আরো কিছু ম্যাথ খুঁজে তারপর করার চেষ্টা করব, চতুর্থ অধ্যায়ে যে আমাদের আসলে এখানে হিউজ পরিমাণ ম্যাথ আছে। এখন আমরা হচ্ছে প্রাসের কিছু ম্যাথ, গতদিন যে প্রাস টপিক পড়ছিলাম সেখানকার ম্যাথ কিছু করব। তো আমি হচ্ছে ম্যাথ করব না, এর কারণ আমি খুবই অলরেডি হচ্ছে ডিভাস্টিকেটেড অবস্থায় আছি অনেক হাঁটাহাঁটি করে। তোমাদের কাজ কি এই ম্যাথগুলো এখন করা, তাহলে এটা করো। ভাই, এটা তো হোমওয়ার্ক দিয়েছিলেন। এটা কি করছিলা তোমরা? জি ভাই করছি। হোমওয়ার্ক আচ্ছা সাবমিটও সাবমিট আচ্ছা, করা হয়নি। এইগুলো কি সবই হোমওয়ার্ক ছিল? তারা আমি একটু দেখার চেষ্টা করি, এগুলো কি হোমওয়ার্ক ছিল? না ভাই, এটা ছিল না। আচ্ছা আচ্ছা, তাহলে এইটা থেকে করো। তাহলে আমাদের এইচ এর মান কত হবে? এইচ এর মান হবে হচ্ছে u² / 2g, তাই না? তার মানে আমাদের বেগ হচ্ছে 25 আমাদের কত, sin 53 ডিগ্রি। এটা হোল স্কয়ার হবে না ভাইয়া পুরো? হ্যাঁ, এটার উপর হোল স্কয়ার। ভাই অ্যান্সার হয়েছে, ও এটার সাথে আবার ওই 60 যোগ হবে। তাহলে অ্যান্সার এটার, হয়েছে 80.33। আচ্ছা এটার মান আসছে 20.33, তাই তো? জি ভাই। আর পুরো মানটা কত হবে? সর্বোচ্চ আশি উচ্চতা কত হবে? আশি উচ্চতা পয়েন্ট হবে এর সাথে 60 যোগ, তাই না? এই সবাই পারা যাবে? ভাই পারা গেছে। আচ্ছা, নেক্সট যে ম্যাথ, এটা করো দেখি। পাহাড়ের আনুভূমিক মারা মানে কি, 0 ডিগ্রি বরাবর আমি যদি নিক্ষেপ করি,
কোনটি আগে মাটিতে আঘাত করবে, তাহলে আমার দরকারটা কি? ভাই টি এর সূত্রটা জানো কি? টি এর কোনো সূত্র উড্ডয়ন। আছে নাকি? পর্যায়কালের সূত্র। পর্যায়কালের উড্ডয়নকাল। সূত্র হচ্ছে 2u/g, 2v sin θ/g। কিন্তু উড্ডয়নের কালের সূত্র দিয়ে কি তুমি করতে পারবা? উড্ডয়ন কালের সূত্র দিয়ে তো তুমি একটু আসতে পারবা। তারপর তো তোমাকে আবার আদিবেগ দিয়ে হিসাব করা লাগবে, যে 60 মিটার নামতে কত টাইম লাগবে, মানে উড্ডয়ন কাল মানে কত, এতটুক থেকে এতটুকু আসতে কতটুকু টাইম লাগবে সেটা না? তাহলে উম, উড্ডয়ন কালের সূত্র দিয়ে কি তুমি করতে পারবা? না, ইউ কান্ট। ওয়াই টা করা লাগবে না ভাই ওইটা, ওয়াই ইজ ইকুয়াল টু ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো 60 60 মিটার। আহ, তাহলে আমাদের এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করতে হবে সেটা কি? ওয়াই ইজিক্যাল টু আমাদের যে মানে একটা একদম বাংলা সূত্র আছে, বাংলা সূত্রটা কি? tan থিটা ওয়াই বাই ইজিক্যাল টু v sin θ সাইন। হ্যাঁ ইন্টু টি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা না? ভাই আর একটা সূত্র আছে না, এক্স tan থিটা মাইনাস জি ওইটাই তো, এক্স। তুমি এক্স এর মান জানা লাগবে। এক্স এর মান কি তুমি জানো? না না। আর তো তুমি তো এক্স এর মানও জানো না, আবার টি এর মানও জানো না, আর ওখানে তো টি এর মানই নাই। ওই সূত্রটাতে কি টি আছে? ওই সূত্র তো ইচ্ছা করে টি ক্যান্সেল করছি, মানে এই সূত্রতেই টি এর মান ইনপুট দিয়েছি, তখন ওই সূত্র বের হয়েছে। তো তোমাকে বের করতে বলেছে টি, আর তুমি যদি টি বাদে এক্স বের করো তাহলে কি হবে? না, আরো বড়। আরো বড় হবে। তো আমাদের ডিরেক্ট এই সূত্র আছে, এখন এই সূত্রের জায়গায় আমাদের ভ্যালু গুলো ইনপুট করতে হবে। ওয়াই এর ভ্যালু কত হবে? 0, তাই না? ভূমিতে জি ভাই, ওয়াই এর ভ্যালু কত হবে? জিরো। 0। আর বাকিটা কি বলো, কত হবে? ভাই জিরোই তো হবে। 0ই হবে। তাহলে তুমি সফলভাবে ভুল অ্যান্সার দিছো। বাকি কেউ সঠিক অ্যান্সার বলো তো, ওয়াই এর ভ্যালু কত হবে? ভাই -60। ওয়াই এর ভ্যালু হবে -60। বাকিরা কি বুঝতে পারছো? কোন জি ওয়াই ভাই। এর? জিরো ভাইয়া, না ডাইরেক্ট ওয়াই। ওয়াই এর ভ্যালু এই যে এখানে এসে যে পড়লো, এই পড়াটা ও কি ওয়াই এর ভ্যালু না? জি ভাই, এটা জি ভাই ক্যালকুলেটর। মাইনাস। এটা অবশ্যই -60, কেননা 0,0 বিন্দু ধরছো তুমি কি উপরে। তাহলে ওয়াই এর ভ্যালু কত? -60 ইজিক্যাল টু v sin θ, তার মানে কত, 25 ইন্টু sin 53 ডিগ্রি ইন্টু টি মাইনাস হাফ অফ 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি এর ভ্যালু কত আসে? টাইম লাগবে। এত টাইম লাগে নাকি? ভাই একটা হইছে 29.81, হ্যাঁ, আর একটা হইছে -9.8। এই ওরটা কি মাইনাস। ঠিক আছে? ও তো মনে হয় ভুল করেছে, দেখো তো। নাও তো একটু। এমন তো আসার কথা না, এত তো হাবিজাবি আসার কথা না। টি এর মান তো 6 দশমিক সামথিং আসার কথা। এটা তো একটা দ্বিঘাতী সমীকরণ, এটা তো ক্যালকুলেটরে বসালেই হয়ে যায়। এটা দ্বিঘাতী সমীকরণ কেমন? এটা হচ্ছে 4.9, তাহলে 4.9 টি স্কোয়ার। তারপর কি আছে? মাইনাস 25 ইন্টু sin 53 ডিগ্রি এটার মান ইন্টু টি -60 ইজিক্যাল টু 0। এখান থেকে তুমি টি এর ভ্যালু বের করতে পারবে না, ক্যালকুলেটরে বসালেই তো হয়ে যায়। কত আসে টি এর ভ্যালু? টি এর ভ্যালু আসার কথা 6.08 সেকেন্ড। আসছে? আসছে না?
জি ভাই, এটাই আসছে, মনে হয়। এটাই আসবে। এটা জাস্ট ক্যালকুলেটরে বসালেই হবে। আচ্ছা, এটা কি হইলো যখন আমি আনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে কামানটাকে ছুঁড়ে মারছি, আর যখন বলছে যে উদ্দীপকে বর্ণিত গুলির অনুরূপ একটি কামানের গুলি একই সময় একই বেগে আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হইলো, তখন সূত্রটা কি হবে? আনুভূমিক বরাবর যদি নিক্ষেপ করা হয়, আনুভূমিক বরাবর নিক্ষেপ করা মানে কি, এই বরাবর 25 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে, জি ভাই, রাইট? বিকশিত হবে না? কিসের ভি কস্ট হবে? আনুভূমিক বরাবর বেগ। এই ছেলে, আনুভূমিক বরাবরই তো নিক্ষেপ করা হয়েছে, তখন তো মানে এই হাবিজাবির তো দরকারই নাই। বলছে যদি আরেকবার আনুভূমিক বরাবর নিক্ষেপ করা হয় কোনো কোণ না করে, তাহলে সেটা পড়তে কত সময় লাগবে? তো তখন তুমি কোন সূত্র অ্যাপ্লাই করবা? ভাই এটা কি পরন্ত বস্তুর সূত্র? পরন্ত বস্তুর সূত্র অ্যাপ্লাই করবা, বা এই সূত্রটাই তো পরন্ত বস্তুর সূত্র, তাই না? জি ভাই। জি ভাই। ওয়াই ইজ ইকাল টু ভি সাইন থেটা টি মাইনাস হাফ জি টি স্কয়ার, এটাই কি পরন্ত বস্তুর সূত্র না? জি ভাই। জি ভাই। তাহলে বলো এখানে ওয়াই এর মান কত বসবে? ওয়াই শূন্য। শূন্য বসবে? না 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 না, মানে সেটাই বলি। ভাই মাইনাস সাইড দাও, মাইনাস সাইড হবে। কেন মাইনাস ষাট হবে? কারণ ভাই ওই ওই সাইড দিয়া মাইনাস সাইড নাম কি? একই জিনিস, এক্সিস তো সেমই আছে রে বাবা, একটু সেম সেটাই। সেমই আছে। ভি সাইন থেটা টি এটার মান কত হবে? জিরো। ভাই, এটার মান হবে জিরো। সাবাস, যে বলতে পারছো, গুড। এর কারণ কি? সাইন থেটা বরাবর কোনো উপাংশই নাই, ওয়াই এক্সিস বরাবর কোনো উপাংশই নাই বেগের, তাহলে কত হবে? জিরো। আর এটা কি হবে? মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এখান থেকে টি ভাইয়া এর মান কত আসবে? ভাইয়া একটা কথা আছে ভাইয়া। বলো। ভাইয়া মাইনাস হাফ অফ জিটি ওই সাইডে গেলে প্লাস হয়, ওই প্রথমটার ক্ষেত্রে ওই সাইডে গেলে প্লাস হয়। আর ওইখানে হয়েছে কি আমার 25 × sin 53 ডিগ্রি মাইনাস হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে একটু ওই 6 পয়েন্ট অন্তত আসে না? এইটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে, এটা যে প্লাস হইলো, আমি জাস্ট এইটা এই পুরোটাকে আবার মাইনাস দ্বারা গুণ করছি না, প্লাস ফোর ও পয়েন্ট নাইন আনার জন্য। জি ভাই। ঠিক আছে, সমস্যা নাই, ঠিকই আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে টি এর ভ্যালু কত আসে? উম, 120/9.8 রুট ওভার, তাহলে কত আসে? 3.5 সামথিং, তাই না? থ্রি পয়েন্ট এটা ফাইভ সেকেন্ড আসার কথা। 3.499। আচ্ছা, 3.5 আর কি, আশেপাশেই। যাই হোক, এই তাহলে কোনটার সময় বেশি কম টাইম লাগছে? সেকেন্ড ক্ষেত্রে। এবং অবভিয়াসলি আনুভূমিক বরাবর মারলে কি হবে? তার কম টাইম লাগবে। ঠিক আছে, তাহলে এই ম্যাচ ছিল, এইগুলো একটু ভালো মতো আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। আচ্ছা, উপরের চিত্রে একটা প্রাসের গতি দেখানো হইলো, 30 মিটার পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছুঁড়ে মারা হয়েছে 30 ডিগ্রি কোণে। এখন আমাদের বলছে প্রাসটির আনুভূমিক পাল্লা, আনুভূমিক পাল্লা তো বের করতে পারবা। জি ভাই। আচ্ছা, এবার বলছে এ বি অংশের দৈর্ঘ্য। এ বি অংশের দৈর্ঘ্য মানে কি, এই দুই অংশের দৈর্ঘ্য, যখন দুইটার মানে কি ফোর, বের করতে পারবা? ভাই দেখতে হবে। তাহলে দেখো একটু, প্রথমটা তো সহজ, আর ইজিক্যাল টু কি, ভি স্কয়ার সাইন 2 থেটা ভাগ জি। জি ভাই, সর্বোচ্চ আরো হবে। তাহলে 30 স্কয়ার ইন্টু সাইন ইন্টু 60 ডিগ্রি ভাগ 9.8, এটার মান কত আসে দেখো? ভাই এটা 79.53। সেভেন 9.53। 9.53 এমন আসতেছে কি বাকিদেরও? আচ্ছা, জি কিন্তু এর মান তো 10, সরি 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 সরি, জি এর মান 10 দিয়ে আছে, তো এটা 9.8 না, এটা 10 বসাও, কত আসে? তাইলে ভাই 77.94। তাহলে 77.94, ঠিক আছে, বাকিটা করো।
দাঁড়াও। সিমাইত কোন প্রসেসে করতে হবে কি মনে হচ্ছে? ওয়াই এর সূত্র দিয়ে। সাবাস, ওয়াই এর কোন সূত্র দিয়ে? ওয়াই ইকুয়াল ওয়াই নট প্লাস এক্স ট্যান থিটা, এক্স এর মান হবে এবি। এক্স এর মান হবে কি এবি, নাকি না, দুইটা এক্স পাবো সেই দুইটার বিয়োগফল হবে এবি? ও ভুল বলছি। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? ওয়াই ইজিক্যাল টু এক্স ট্যান থেটা, তারপর ওয়াই নট আছে, ওয়াই নট। ওয়াই নট তো জিরো, সেটা তো ওয়াই আমার নট জিরো। কনসিডার করার দরকার নাই। হ্যাঁ, এক্স ট্যান থেটা তারপর মাইনাস জি এক্স স্কোয়ার ভাগ ভি স্কয়ার কস স্কয়ার থিটা। টু ভি স্কোয়ার কজ স্কোয়ার, সেটা ছিল ভি ছিল স্কয়ার না? কস স্কয়ার। টু ভি স্কোয়ার ওই কজ ভালো স্কোয়ার ভালো। থেটা, এমন ছিল, রাইট? তাহলে জি ভাই। এখানে ওয়াই এর ভ্যালু কত বসবে? ওয়াই এর ভ্যালু 4। 4। 4। এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। এক্স এর ভ্যালু তো ভাই ওই ওই আর না। এক্স এর ভ্যালু কি আর? এক্স এর ভ্যালু হচ্ছে কি এই এ, ও এ, একটা এক্স পাবা, এক্স ওয়ান তুমি পাবা হচ্ছে ও এ, আর এক্স টু তুমি কি পাবা? ও বি। এক্স টু এস বি। বুঝছো, এই দুইটা ডিস্টেন্স পাবা। করো এখান থেকে, এক্স এর দুইটা ভ্যালু পাবা, বের করো। ভালোই ম্যাথ আছে, কিন্তু আজকে তোমাদের পড়াতে ইচ্ছা করছে না আমার, আমার প্রচন্ড পরিমাণ মাথা যন্ত্রণা করতেছে। ঠিক আছে ভাই, আগে রেস্ট নাও, তারপর। হ্যাঁ, তুমি তো ফাঁকি মারার জন্য এক হাতে ধরে প্রস্তুত করো এটা। এক্স ওয়ান আর এক্স টু কত আসছে? এটাও তো একদমই খুবই সুন্দর দ্বিঘাতি একটা সমীকরণ। এগুলো এত টাইম লাগালে হয় নাকি? এই পুরোটা কি এক্স স্কোয়ারের সহগ, এইটা কি tan 30 হচ্ছে এক্স এর সহগ, আর কনস্ট্যান্টটা হচ্ছে -4, মানলেই তো হয়ে গেল। ক্যালকুলেটরে এইটাকে বসাবা কি এক্স স্কোয়ারের সহগ পুরোটাকে বসাইলা, এটাকে বসাবা কি এক্স এর সহগ, আর -4 কে বসাবা কি কনস্ট্যান্ট সি এর মান, তাহলে কি বের হয়ে যাবে না? এই তো ভাই প্রায় হয়ে গেছে। কত আসছে এক্স ওয়ান এক্স টু? এই সিমাইত পারনি, এই সিদ্ধাতুল আপো, তারপর রুহামা আপো। অনেক চ্যাট দেখতেছি, প্লিজ মেসেজ চেক। হ্যাঁ, ওয়াই এর মান 4 হবে না? ওয়াই এর মান, হ্যাঁ ওয়াই মান তো 4ই হবে, ঠিকই আছে তাহমিদ। আচ্ছা, এটা হয়েছে এক্স ওয়ান এক্স টু। এক্স ওয়ান কত আসার কথা? এক্স ওয়ান আসার কথা হচ্ছে কত, কত আসছে?
x1 কত আসছে তোমাদের কাছে? ভাইয়া উল্টা উল্টা পাল্টা আসতেছে। আরে বাবা রে, এখানে এইটার মান কত আসছে? -10 আই হাবি যাবি, এটার মান কত আসতেছে? উল্টা পাল্টা তো আসার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, এটা হিসাব করবা। x1 এর মান আমাদের কত আসে? x1 এর মান আসে হচ্ছে 70.25, আর x2 এর আমাদের মান আসে হচ্ছে 7.8। তাহলে এই দুইজনকে আমরা যখন বিয়োগ দিব তখন কি আমরা এ বি এর মান পাবো না? হুম, এইটা হবে কি আমাদের এ বি এর মান, ঠিক আছে? জি ভাই। ঠিক আছে, এটা তোমরা একটু বাসায় করিও, কারোর যদি না হয় জাস্ট দ্বিঘাতী সমীকরণে ক্যালকুলেটরে ইনপুট দিবা মান। আচ্ছা, যাই হোক, এরপরে আমাদের ম্যাথটা কি আছে? একটি প্রাস 1.2 সেকেন্ড পর এই বিন্দুতে পৌঁছাইলো, এবং ও এ সমান সমান এত মিটার, প্রাসের নিক্ষেপ কোণ থেটা নট, এ এবং বি এর উচ্চতা সমান, থেটা নটের মান বের করো। অর্থাৎ কত কোণে নিক্ষেপ করা হয়েছে এটার মান নির্ণয় করতে বলা হয়েছে। এটা কি পারবা তোমরা কেউ? ভাই একবার চেষ্টা করবো। চেষ্টা করতে পারো? এটা কি বাসার কাজ দিব? না ভাই, এটা অনেক কঠিন, এটা মনে হচ্ছে। এটা খুবই সোজা একটা ম্যাথ, বাট ভাইয়া মজা আছে। ট্যান ধরে করতে হবে নাকি? আচ্ছা দেখো, ও এ ভেক্টরটা মানে কি? এই ভেক্টরটা, তাই না? ও এ ভেক্টরটা মানে হচ্ছে এই ভেক্টরটা। যদি দেখাই, ভাইয়া থিটার মান কি 65.22? এটা আমার করা নাই, দেখতে হবে 65.22 আসে কিনা, দেখতে হবে আমাদের। আচ্ছা, এটা কি কেউ পারবা? আচ্ছা, ও এ ভেক্টরটা কি আসলে আমাদের আর ভেক্টর না? জি ভাই। এটা যদি আমাদের আর ভেক্টর হয় তাহলে ভি কত হবে? ও এ ভাগ 1.2 না? জি ভাই। তাহলে ভি ওরে ভেক্টরের, মান। হ্যাঁ, ভি ভেক্টরটা কত আসে? বেগের ভেক্টরটা কত আসে? কি বলে? না তাহমিদ, এত এক্স ওয়াই এক্সিস দিয়ে করা লাগবে না, জাস্ট আমরা ভেক্টর দিয়েই করে ফেলতে পারবো। ভি ভেক্টরের মান কত আসে? 12 ভাগ 1.2 কত আসে? 10 ক্যাপ প্রথমে হয়তো। 10 i ক্যাপ। আর পরেরটাই? ছাব্বিশ বাই 1.2 কত আসে? ভাইয়া 21.67। 21.67 জে ক্যাপ। তাহলে এটার এটা যদি হয় তাহলে আমাদের থেটার মান কত হবে? ট্যান ইনভার্স অফ 21.67 ভাগ 10 কত আসে? ও রে, ভাইয়া এটা হচ্ছে 65.22। তাহলে 65.22, ঠিক আছে। তাহলে সাবাস, ভাইয়া এটা যে করছিল গুড। ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া এইটা আমি করছিলাম ওই ও এর এটা ই করছিলাম। বুঝতে পারছি, সেমই আসবে, 26/12। সেমই আসবে। হুম হুম, সেমই আসবে, সেমই আসবে। আচ্ছা, এটা কি করতে পারবা কিনা দেখো। বুয়েট। খুবই সহজ একটা কোশ্চেন, এটা আমি এসএসসি টাইমে করাইছি তোমাদের। এটা মনে হয় তোমাদেরও করাইছি না এই 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 টাইমের মধ্যে, এই যে ঊর্ধ্বগামী বেলুন হতে।
জি ভাই, এটা হচ্ছে নিচের দিকে গেলে ওই মাইনাস হবে। মাইনাস জি হবে, ভাই তাহলে ইউ এর মানটা কত হবে? জাস্ট -10 মিটার/সেকেন্ড করবা, ঠিক আছে? তো কেন হবে বলছিলাম? জড়তার কারণে, রাইট? তাহলে জি এই ভাই। ম্যাথটা একটু করার চেষ্টা করবা নিজেরা নিজেরা। আচ্ছা, সেকেন্ড ম্যাথটা দেখো, এটা পারবা কিনা। ভাই পারা যাবে। পারা যাবে? কেমনে পারবা বলো দেখি। ভাই ওয়াই এর সূত্র দিয়ে মাইরে দিব। ওয়াই সূত্র দিয়ে মেরে দিবা, তাই না? তাহলে টি এর মান পারবা বের করতে? কত সময় পর বলো দেখি টি এর মান কত আসবে। ভাই এটা করতে দাও। -176.4। তাহলে এ ইজ ইজিক্যাল টু কি, হাফ অফ জিটি স্কোয়ার। তাহলে টি ইজিক্যাল টু কি, 2h ভাগ জি √ওভার 2 × 176.4 ভাগ আমাদের জি হচ্ছে 9.8। টি ইজিক্যাল টু 6। গুড। আচ্ছা, সহজ ছিল ভাই এটা। আর বি এর মান তোমরা হচ্ছে বের করবা, ভি এর মান আমাদের বের হবে 16 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। আচ্ছা, এইগুলো তোমরা হচ্ছে হোমওয়ার্ক করো, ঠিক আছে? আমি হচ্ছে একটা অঙ্ক তোমাদের দেখাই দিই। আহ একটা সমীকরণের ম্যাথ আছে, এগুলো তোমরা বাসায় করবা, হ্যাঁ? এই ম্যাথটা আমি একটু দেখাই দিই তোমাদের। এই ম্যাথটা একটু পড়ো তো। কি বলছে যে 4 মিটার/সেকেন্ড বেগে একজন স্ট্যান্ড ম্যান আনুভূমিক ভাবে দৌড়িয়ে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত কোম ভবনের একটি ছাদে লাফ দিবে। এই কাজটি করার পূর্বে সে বুদ্ধিমানের মতো তোমাকে প্রশ্ন করলো এটি তার পক্ষে করা সম্ভব হবে কিনা। ছাদে তার দৌড়ের সর্বোচ্চ গতিবেগ 4 মিটার/সেকেন্ড হলে সে এটা কি করতে পারবে? তোমার উপদেশ কি হবে? ঝাঁপ দাও অথবা ঝাঁপ দিও না। ভাই এটা আনুভূমিক পাল্লা বের করতে হবে না? হ্যাঁ, আনুভূমিক পাল্লা আমাদের কত আছে? 6.2, তাই না? আর ওয়াই এর মানটা আমাদের কত হবে বলো দেখি। ওয়াই এর মান তো ভাই 4.8। তাহলে আমাদের ওই যে সূত্র, যে ওয়াই ইজিক্যাল টু x tan θ মাইনাস কি হবে, জি এক্স মাইনাস স্কোয়ার। বাই 2 vs স্কোয়ার, ভি স্কোয়ার কত স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমাদের ভিটা আমরা দেখব যে আসলে এনাফ কিনা, হুম, রাইট? এই ভিটা কি আমাদের আননোন। আর এই এক্স এর ভ্যালুটা আমি কত বসাবো? 6.2। জি ভাই। আর থেটার ভ্যালু কত বসাবো? সেটা ভালো তো ভাই 90, 0 0। 0 ডিগ্রি। এগুলো কত হয়ে গেল? 0 ডিগ্রি, রাইট? তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হবে বলো দেখি। ভাই পারবে পারবে। পারবে কি, পারবে না তো? ও না, পারবে না, সরি। পারবে না। আচ্ছা, যাই হোক, তা সেই ক্ষেত্রে আমাদের এই ওয়াই এর ভ্যালুটা কত হবে? ওয়াই এর ভ্যালু ভাই 4.8। নাকি -4.8? -4.8 নিচের দিকে। অবশ্যই -4.8, ঠিক আছে। আচ্ছা, তো আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম যে এটার একটা আমরা ডেরিভেশন করতে পারি। যদি এরকম আনুভূমিক ভাবে লাফ দেয় আর আমাদের একটা ওয়াই ডিস্টেন্স তাকে কভার করতে হয়, আর এই বরাবর তাকে এক্স ডিস্টেন্স কভার করতে হয়, তাহলে আমরা একটা শর্টকাট সূত্র এখান থেকে ডেরাইভ করতে পারি। তাহলে এক্স ইজিক্যাল টু কি হবে, ইউটি। আর ওয়াই ইজিক্যাল টু কি হবে, আমাদের হাফ অফ জিটি স্কোয়ার, রাইট? তাহলে আমরা এইখান থেকে আমরা কি করতে পারি, টি ইজিক্যাল টু কি বসাতে পারি? টি ইজিক্যাল টু বসাতে পারি হচ্ছে x/u। সেটা যদি তুমি এখানে ইনপুট দাও, তাহলে আমরা বসাইতে পারি y ইজিক্যাল টু হাফ অফ জি ইন্টু x/u² তাহলে সেখান থেকে আমরা বসাইতে পারি যে আমাদের x² ইজিক্যাল টু হচ্ছে 2u² ভাগ জি। বুঝছো? এটা হচ্ছে এই সূত্রেরই কি শর্টকাট। কখন শর্টকাট?
যখন আমার আনুভূমিক ভাবে আমি কি করব, লাফ দিব। দাঁড়াও ভাই একটু। ক্লিয়ার? পারা যাবে আই থিঙ্ক। তো তোমাদের কাজ হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো হচ্ছে কভার করা। আচ্ছা আমি এটা তো মুছেই ফেলছি ভুলে। এটা আমাদের লাস্টে কি আমরা ইকুয়েশন বের করলাম, এক্স স্কোয়ার ইজ ইকাল টু 2u² ভাগ জি ইন্টু ওয়াই। ঠিক আছে, লাস্ট ডেরিভেশন ছিল। আচ্ছা, তো তোমরা হচ্ছে এইগুলো একটু করার চেষ্টা করবা, ঠিক আছে? তারপর যদি না পারো আমি ইনশাল্লাহ তোমাদের সলিউশন দেওয়ার চেষ্টা করব, বাট ট্রাই টু সলভ দিস দিস প্রবলেম। কেননা এই প্রবলেমগুলোর মধ্যে তোমাদের কিছুটা সমস্যা হবে, এগুলো তুলনামূলক কিছুটা জটিল প্রবলেম। তো তোমরা হচ্ছে এই প্রবলেমগুলো একটু সলিউশন করবা। আমরা আগামী দিন কেন্দ্রমুখী ত্বরণ সেটার কনসেপ্ট শিখবো। 2 নাম্বার আমরা বেশ কিছু উদ্ভাস বা হালকেনস্টাইন বা এসিএস এই জাতীয় যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম সলভ আছে ওদের কোশ্চেন ব্যাংকগুলো, সেগুলো হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। আর এর সাথে সাথে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের একটা অংশে আমরা বলছিলাম ভি ইজিক্যাল টু ওমেগা আর, ওই পার্টটা আমাদের ইউজ করে আমাদের একটা অংশ কি করতে হবে, প্রমাণ করতে হবে। সেই প্রমাণটাও আমরা ইনশাল্লাহ কালকের নেক্সট ক্লাসে করার চেষ্টা করব। তো এই পর্যন্তই থাক। আর তোমাদের সাথে তাইলে আজকে বিদায় মোটামুটি। তোমরা কি আগামী শুক্রবারে, আচ্ছা আমি আগে স্টপ রেকর্ডিং করি।